হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এসকে পাঠশালায়। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন বিষয়ের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো গিয়াসউদ্দিন বলবনের সম্পর্কে। তার সময়কাল 1265 থেকে 1287। চলো আরম্ভ করি। দিল্লি সুলতানি শাসনের প্রথম পর্বের উল্লেখযোগ্য শাসক ছিলেন গিয়াসউদ্দিন বলবন। তার 22 বছরের শাসনকালে সুলতানি সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সুলতান রূপে বলবন একাধারে ছিলেন সাম্রাজ্যের রক্ষক ও সংগঠক। একজন সামান্য কৃতদাস রূপে নিজের জীবন শুরু করে নিজের একক কৃতিত্বে তিনি সুলতান পদে উন্নীত হয়েছিলেন। গিয়াসউদ্দিন বলবন বাল্যকালে বাহাউদ্দিন নামে পরিচিত ছিলেন। কৈশোর অবস্থায় মঙ্গোলরা তাকে জামালউদ্দিনের কাছে বিক্রি করে দেয়। ইলতুৎমিশ আবার জামালউদ্দিনের কাছ থেকে তাকে কিনে নেন। পরবর্তী সময় বলবনের দক্ষতা মুগ্ধ হয়ে ইলতুৎমিশ নিজের কন্যার সাথে তার বিয়ে দেন। তিনি সকল ষড়যন্ত্রের মাধ্যমে নাসিরউদ্দিন মাহমুদকে দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। নাসিরউদ্দিন মাহমুদ মারা যাওয়ার পর তার জামাতা ও প্রধানমন্ত্রী ওলুগ খাঁ গিয়াসউদ্দিন বলবন নাম ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন। তাহলে এখানটায় বোঝা গেল যে গিয়াসউদ্দিনের আসল নাম কি? ওলুগ খাঁ। তিনি নাসিরউদ্দিনের দ্বারা পূর্বেই শাসক রূপে মনোনীত হয়েছিলেন। একথা নিঃসন্দেহে বলা যায় যে বলবনের সিংহাসনে আরোহণের সাথে সাথে দিল্লির সুলতানি সাম্রাজ্যের এক শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সূচনা ঘটেছিল। বলবন চেয়েছিলেন পৃথিবীতে নিজেকে ঈশ্বরের প্রতিনিধি রূপে প্রতিষ্ঠিত করতে। তাই তিনি বলতেন, এই মানুষের পৃথিবীতে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি। বোঝা গেল তাহলে? তিনি তাহলে কি বলতেন? তার মতে রাজার হৃদয় হলো ঈশ্বরের স্বর্গীয় ধ্যান ধারণার ভাণ্ডার। এখান থেকেই ঈশ্বরের ইচ্ছা প্রজাদের ওপর বর্ষিত হয়। তিনি নিজেকে খোদার নায়েব এবং ঈশ্বরের ছায়া বলে ঘোষণা করেন। তিনি তার পুত্র বুগরা খাঁকে একবার বলেছিলেন, রাজার অন্তর ঈশ্বরের বিশেষ অনুগ্রহের আধার এবং এদিক থেকে তার সমকক্ষ মানব জাতির মধ্যে কেউ নেই। সিংহাসনে বসার পর থেকেই বলবনের সামনে ছিল হাজারো সমস্যা। তিনি একের পর এক সমস্যা এসেছিল। তিনি এই সমস্যাগুলি সমাধানের চেষ্টা করেছিলেন। তিনি যেসব সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন সেগুলো হলো অবাধ্য অভিজাতদের নিজের অধীনে নিয়ে আসা, অযোধ্যার কাটিহার দোয়াব, দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলকে মেওয়াটি দস্যুদের দমন করা, বাংলার শাসনকর্তা তুঘরিল খাঁকে নিষ্ঠুরভাবে হত্যা করে ভবিষ্যতের বিদ্রোহের আশঙ্কা নির্মূল করা, সাম্রাজ্যের সর্বত্র শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা। তিনি অভিজাতদের ক্ষমতা খর্ব করে সুলতানি শাসনের ভিত নিষ্কণ্টক করতে চেয়েছিলেন। তিনি এই লক্ষ্যে প্রচুর গুপ্তচর নিয়োগ করেন, সামরিক বিভাগকে সুগঠিত করে তোলেন, ইক্তা প্রথা প্রচলন করেন। গিয়াসউদ্দিন বলবনের সর্বাধিক কৃতিত্ব মঙ্গোল আক্রমণ প্রতিরোধ। এক্ষেত্রে তিনি কয়েকটি পদক্ষেপ নেন। কী? সীমান্তবর্তী ভাতিন্দা, সামানা, সুমানা দুর্গগুলি সংস্কার সাধন করেন, বিভিন্ন দুর্গের সামরিক শক্তি বৃদ্ধি করেন, উত্তর পশ্চিম সীমান্তে বেশ কিছু নতুন দুর্গ নির্মাণ করে সেখানে যথেষ্ট সৈন্য মেরামত করেন। উত্তর পশ্চিম সীমান্ত রক্ষার দায়িত্ব অর্পণ করেন শের খাঁ শঙ্করের মতো একজন বিশ্বস্ত ও দক্ষ সেনাপতির ওপর। সুলতান ইলতুৎমিশের ছিলেন 40 চক্র। এই গোষ্ঠীর পরামর্শ নিয়ে সুশাসন গড়ে তুলতে চেয়েছিলেন। রাজদরবারে তাই এই চক্রের গভীর প্রভাব ছিল। কিন্তু ইলতুৎমিশ মারা যাওয়ার পর এই চক্র যথেষ্ট ক্ষমতাপ্রিয় ও স্বৈরাচারী হয়ে ওঠে। সুলতানা রাজিয়ার বিরুদ্ধে এই চক্র ষড়যন্ত্র করলে তিনি এই চক্র ভেঙে দেন। এই চক্রের সবথেকে বয়স্ক সদস্য ছিলেন গিয়াসউদ্দিন বলবন। বলবন 60 বছর বয়সে সুলতান হওয়ার সময় এই চক্রের অন্য সব সদস্যদের হত্যা করে এই চক্রের উচ্ছেদ ঘটান। বলবন শরীয়তের বিধান মেনে ধর্মকে রক্ষা করা ও দোষীর শাস্তি বিধান করা রাজতন্ত্রের প্রাথমিক কর্তব্য বলে মনে করতেন।
তিনি সুলতান রূপে ন্যায় বিচারের পক্ষপাতী ছিলেন। পারস্যিক দৃষ্টান্তে মেনে তিনি কী করেন দেখুন এখানে। পারস্যিক দৃষ্টান্ত মেনে তিনি পাইবস অর্থাৎ সম্রাটের পদযুগল চুম্বন ও সিজদা সিংহাসনের সামনে নতজানু হওয়া প্রথা চালু করেন। তিনি সবসময় উজ্জ্বল পোশাক পরে রাজসভায় প্রবেশ করতেন। রাজসভায় সকল আমোদ প্রমোদ তিনি নিষিদ্ধ করেন। বলবন সাম্রাজ্যের সকল সংবাদ সংগ্রহের লক্ষ্যে গুপ্তচর ব্যবস্থাকে জোরদার করেন। গুপ্তচর পদে তিনি সৎ দায়িত্ববান ব্যক্তিদের নিয়োগ করেন। গুপ্তচররা কাজে অবহেলা করলে তাদের জন্য কঠোর শাস্তি প্রচলিত ছিল। তার গুপ্তচর বিভাগ ছিল শাসন সুলতানি যুগের গর্ব। সাম্রাজ্যের বিভিন্ন স্থানের বৃত্তের খবরাখবর দেওয়া ছাড়াও বিভিন্ন তথ্য সংগ্রহ করতেন গুপ্তচররা। তবে অনেকে সমালোচনাও করেছেন। কি দেখো, গিয়াসুদ্দিন বলবনের শাসন ব্যবস্থার সমালোচনা কি ছিল? তার রাজত্বকালে প্রশাসনের বিভিন্ন কর্মচারীরা নিপীড়নের মাধ্যমে শাসন ব্যবস্থার ভিত গড়ে তুলতে চেয়েছিলেন। তাদের এই অমানবিক ব্যবহারে জনগণও ক্ষুব্ধ হয়েছিল। বলবন তার প্রশাসনের বিভিন্ন বিভাগে তুর্কি অভিজাতদের বিশেষ মাত্রায় নিয়োগ করেছিলেন, যা অন্যান্য সম্প্রদায়ের লোকেদের ক্ষুব্ধ করে। তিনি অত্যন্ত কঠোর হাতে উচ্চাকাঙ্ক্ষী তুর্কি অভিজাতদের দমন করেছিলেন, এমনকি প্রয়োজনে তাদেরকেও হত্যা করতে কুণ্ঠিত হননি। যে সকল প্রশাসনের দায়িত্ব দান করার ক্ষেত্রে সেনাবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু বলবনের সেনাবাহিনী ক্রমশ দুর্বল হয়ে পড়ায় সাম্রাজ্যের স্থায়িত্ব বিনষ্ট হয়ে পড়ে। শাসক রূপে তিনি কোনো উদ্বোধনী শক্তির পরিচয় দিতে পারেননি, যার ফলে চিরাচরিত শাসন ব্যবস্থাকে তিনি আঁকড়ে ধরেছিলেন। ফলে একঘেয়েমি শাসন ব্যবস্থা থেকে প্রজারা মুক্তি চেয়েছিল। গিয়াসুদ্দিন বলবন সুলতানি সাম্রাজ্যকে সযত্নে রক্ষা করে এক শক্তিশালী ভিত করে তুলেছিলেন, এরকমও বলা হয়েছে। তাহলে দেখো, ডক্টর ঈশ্বরী প্রসাদ তার শর্ট স্টোরি অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, বলবন এক মহান যোদ্ধা, শাসক ও রাষ্ট্রনীতিজ্ঞ ছিলেন। তাহলে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাও যদি তোমরা আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।